পাঁচের অঙ্কটা কি বলেছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে কি লিখতে পারি, বেলুনটির প্রাথমিক ব্যাসার্ধের সাত সেমি, কিসের অনুপাত জানতে হয়েছে, সমগ্র তলের। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পড়েছিলেন, 4 পাই আর স্কোয়ার। তাহলে আর হচ্ছে এখানে 7, তাহলে 4 পাই 7 স্কোয়ার এত বর্গ সেমি। 4 পাই 7 স্কোয়ার বর্গ সেমি। বেলুনটির অন্তিম ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ফোলানোর পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটাকে তোমরা লিখতে পারো পূর্বের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটাকে লিখতে পারো পরবর্তী বা পরের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমি প্রাথমিক এবং অন্তিম লিখেছি। কত, 21 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আর মানে 21 স্কোয়ার। তাহলে প্রাথমিক এবং অন্তিম, তাহলে বেলুনটির, যেটাকে আমরা লিখতে পারি পূর্বের এবং পরের, পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, প্রথমটা হচ্ছে 4 পাই 7 স্কোয়ার ইস্টু 4 পাই 21 স্কোয়ার। তো অনুপাতের ক্ষেত্রে 4 পাই কেটে গেল, তো 7 স্কোয়ার ইস্টু 21 স্কোয়ার। আচ্ছা, অনুপাত থাকলে আমি জানি 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, অনুপাত থাকলে বাই হয়ে যায়, টু 21, 7 3 21, 7 3 21, পরে 1, তাহলে 1 নিচে 9, তাহলে কি লিখতে পারি 1:9, তাই আনসার। 6 অঙ্কটা কি বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে। আচ্ছা, অর্ধ গোলাকৃতি মানে এরকম, এই বাটি তৈরি করতে এত বর্গ সেমি, 127 পূর্ণ 2-7 বর্গ সেমি বাদ লেগেছে, আর এটির মুখের ব্যাসের দৈর্ঘ্য মানে এইটার ব্যাস জানতে চেয়েছে, মানে এইটা জানতে চেয়েছে। আচ্ছা, বাটি কি হয়, বাটি হচ্ছে নিরেট হয় না, ফাঁপা। তাহলে যদি নিরেট হয়, নিরেট অর্ধগোলক, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হয় 3 পাই আর স্কোয়ার, আর যদি ফাঁপা হয় তাহলে কি হবে 2 পাই আর স্কোয়ার। তাহলে এখানে কি বলেছে, বাটি, তার মানে এটা ফাঁপা। তাহলে ধরি বাটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, তাহলে ব্যাস হবে কত 2 আর সেমি, আগে ব্যাসার্ধ বের করবো, 2 দ্বিগুণ করলে ব্যাস বেরিয়ে যাবে। অর্ধ
গোলাকৃতি বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছি ফাঁপা হলে 2πr², কারণ নিচের তলটা কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল 2πr² বর্গ সেমি। আর ক্ষেত্রফল প্রশ্নতে দিয়ে দিয়েছে 127.2/7। তাহলে আমি লিখতে পারি প্রশ্নানুযায়ী 2πr² = 127.2/7 বা 2 × 22/7 × r² = 127 × 7। রাফে করা যাক 127 × 7, 4 18, এটাকে 7 থেকে 8 প্লাস 2 191। কত বেরোলো? 191/7 বা r² বের করতে গেলে কি করবো, বাকিগুলোকে ওদিকে পাঠিয়ে দেবো। 891/7 × 7/22 ইন্টু 2 আছে, 2টা উপরে আছে, তাহলে উপরে উল্টে গেলে কি হবে, 1/2। এবার 7 7 কেটে গেল, 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 11 8 88, 11 1 11 বা r² = 81/2 দুগুণে 4 বা r = √ওভার চলে আসবে, 81√9 আর 4 হলে 2। কিন্তু আমার বের করতে বলেছে ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস মানে কি 2r, 2r = 2 × 9/2, কত হবে 9 সেমি। তাহলে অ্যান্সার কি লিখতে পারি, অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি। পরবর্তী অঙ্কে আসা যাক, 7 অঙ্কটা। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 2.1 সেমি। ওই গোলকটিকে কত সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। কত সেমি লোহা আছে মানে কি আয়তন বের করতে হবে, এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, πr² দিয়ে বেরিয়ে যাবে, আর আয়তন যেমন ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। তাই লিখতে পারি কি, লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য = 2.1 সেমি বা 21/10 সেমি। অতএব লোহার গোলার আয়তন, আয়তনের ফর্মুলা কি 4/3 πr³, আর মানে কত 21/10 হোল কিউব, এত ঘন সেমি। তাহলে 4/3 পাই মানে কি 22/7 ইন্টু কিউব আছে মানে কি 3 বার লিখবো 21/10, তো 21/10 ইন্টু 21/10, এত ঘন সেমি। এবার 7 3 21, 3 3 কেটে গেল। এবার এটাকে গুণ করবো, নিচে 10 10 আছে মানে পয়েন্টে চলে আসবে। তো গুণ করলে কত আসছে,
বা সেখানে দেখা যাক 22 4 88, তার সাথে 21 গুণ 21 গুণ করতে হবে। 21 গুণ 21 করলে কত হয়? 2 4 441, তাহলে 441 গুণ 88। 8 8 4 8 32, আর থাকে 3 4 32 33 34 35। সেম ভাবে এটাও বসবে 3 5 2 8 8 8 2 0 আয় থাকে 5 2 7 থাকে 8 8 3 3 8 8 0 8, তার উপরে হলো 3 8 8 0 8 ডিভাইডেড বাই কতগুলো শূন্য আছে? 3টে শূন্য, তাহলে বসে গেল 1000। এত ঘন সেমি। 3টে শূন্য আছে মানে 3 ঘর পয়েন্ট সরে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 38.808 এত ঘন সেমি। এবার কি বলেছে? ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? গোলা হচ্ছে এটা, এটা হচ্ছে আর হয় 4/3 পাই আর কিউব হচ্ছে কি আয়তন। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর কত? 21/10 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে 4 22 7 21/10 ইন্টু 21/10, 7 3 21। আচ্ছা, এবারে গুণ করতে হবে। গুণ করা যাক, এখানে রাফে নিয়ে আসি। তাহলে 22 4 88 আর 3 21 63, তো গুণ করলে কি হবে? 3 8 24 4 হয় থাকে 2 25 26, 6 8 48 8 হয় থাকে 4 6 8 49 50 52, 4 8 8 6 14 4 4 5। আচ্ছা, এটা কত হয়ে গেল? 5 5 4 4, আর নিচে দুটো 10 আছে মানে 100 এত সেমি। তাহলে দুটো 10 মানে 55.44 বর্গ সেমি। ব্যাস, দুটো উত্তর বেরিয়ে গেল। এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। এরপর তোমরা উত্তর লিখবে, এটা কিন্তু উত্তর নয়, উত্তর যেটা বলেছে কোশ্চেনে সেই কোশ্চেন অনুযায়ী উত্তরটা লিখবে, কোনো ইকুয়াল সাইন দেবেন না, সেটা পুরো উত্তর হলো। এবার চলে আসা যাক 8 দাগের অঙ্কতে। 8 দাগের অঙ্কটা কি বলেছে? একটি নিজের সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যে কতগুলি নেট গোলক তৈরি করা যাবে হিসাব করে। তাহলে একটা গোলক, বড় গোলক দিয়ে দিয়েছে আমাকে, যার এই ব্যাসের দৈর্ঘ্য, টোটাল ব্যাসেরটা হচ্ছে 14 সেমি, ব্যাসার্ধ হবে 7 সেমি। এখান থেকে ছোট একটা গোলক তৈরি করতে বলেছে, যার ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। এরকম কতগুলো গোলক তৈরি করতে পারবো। তো গোলককে ভেঙে যখন গোলক তৈরি করব, তখন এই গোলকের আমার আয়তন জানতে হবে। আয়তন জানলেই এই গোলককে ভেঙে আমি গোলক তৈরি করতে পারবো। তাহলে এই গোলকটার আমাকে কি জানতে হবে? আয়তন। তাহলে কি লিখতে পারি? নিরেট সীসার
গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি দিয়েছিল, তাহলে ব্যাসের দৈর্ঘ্য লিখবো না, ডিরেক্টলি ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখে দিচ্ছি। ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? 14/2। ব্যাসার্ধ মানে কি? ব্যাস বাই 2, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল। কত বেরোচ্ছে? 2 দিয়ে 7 দুগুণে 14, তাহলে কত বেরোলো? 7 সেমি। এবার অতএব নিরেট সীসার গোলকের আয়তনের ফর্মুলা আগেই বলেছিলাম, 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব মানে 7 কিউব, এত ঘন সেমি। একক অবশ্যই লিখবে, একক ছাড়া কিন্তু অঙ্ক হয় না। তাহলে 4/3 পাই মানে 22/7, তো 7 গুণ 7 গুণ 7 ঘন সেমি, 7 7 কেটে গেল। আচ্ছা, এটাকে যেহেতু আমরা পরে ভাগ করব, তো একটা কাজ করতে পারো, পাইকে না ভেঙে যেমন আছে তেমন থাক, কোনো ঘাটাঘুটি করবো না, এটাকে রেখে দেবো, এত ঘন সেমি। এবার যে ছোট গোলকটা বলেছে, এর আয়তন বের করতে গেলে এর ব্যাসার্ধ কি? 3.5 সেমি। তাহলে কি লিখতে পারি? 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? নিচে লিখছি 4/3 পাই আর কত? 3.5 হোল কিউব, এত ঘন সেমি। এটা কি লিখতে পারি? 4/3 22/7, পায়ের মান 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, এত ঘন সেমি। এবার আমাকে বলেছে কি নিরেট গোলকের সংখ্যা কতগুলি, কতগুলি নিরেট গোলক তৈরি করতে পারবো। তাহলে অতএব নিরেট গোলকের সংখ্যা কতগুলি হবে? যেটা হচ্ছে বড় গোলকটার আয়তন সেটা, বড় গোলকটার আয়তন সেটা ডিভাইডেড বাই এটা, মানে কি 4/3 পাই আর কিউব মানে হচ্ছে পাই নয়, 4/3 22/7, যেহেতু লিখেছি বের করে দিয়েছিলাম মানটা, 7 গুণ 7 গুণ 7, এটা ডিভাইডেড বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এবার কি করতে পারি? 4/3 কেটে গেল, 22/7 কেটে গেল। এবার এটাকে আমরা ভাঙবো, 7 ইন্টু 7 ইন্টু 7। আচ্ছা, 3.5 থেকে যদি আমি এখান থেকে 3.5 লিখছি, এখানে এবার পয়েন্টগুলো যদি তুলে দিই, উপরে 10 গুণ হয়ে যাবে, 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি, এটাই আনসার। তো এবার 9 অঙ্কটাকে শুরু করা যাক। কি বলেছে 9 অঙ্ক? না,
3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা। এটা একটা ছোট্ট গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, এর থেকে একটু বড় যেটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, এর থেকে একটু বড় যেটার দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের 5 সেমি। এগুলোকে গলাবো, গলিয়ে একটা বড় গোলক তৈরি করব, যে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে হচ্ছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য ওটা আমাকে বের করতে বলেছে। তাহলে এই বড় গোলকটাকে আমি ব্যাসার্ধকে আর ধরে নিতে পারি। এটা আয়তন, এটার আয়তন, এটার আয়তনকে যোগ করে আমি এর আয়তনটার সাথে সমান পাবো। এর আয়তন বের করবো, এর আয়তন বের করবো, এর আয়তন বের করে এর আয়তনের সাথে সমান করে দিলেই টোটাল বড় গোলকটার আয়তন পেয়ে যাবো। তাহলে চলো শুরু করা যাক। ধরি, লিখতে পারি ধরি বড় এই যে বড় গোলক ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ 8 সেমি হলে আমার আয়তন বের করতে হবে। তাহলে অতএব লিখতে পারি বড় গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেমি। এবার বেরিয়ে গেল এটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এইটার আয়তন কত হবে? ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট যে গোলকটা রয়েছে সেই গোলকের আয়তন হলো 4/3 পাই 3 কিউব। এখন এরকমই রেখে দেবো, কোনো কিছু ভাঙবো না, এত ঘন সেমি। এবার সেম ভাবে বের করবো 4 সেমির জন্য, সেম 5 সেমির জন্য আয়তন 5 সেমি বিশিষ্ট গোলকের আয়তন কি বেরোচ্ছে? 4/3 পাই 4 কিউব ঘন সেমি, আর 4/3 পাই 5 সেমি বিশিষ্ট বলে 5 হোল কিউব এত ঘন সেমি। তো প্রত্যেকটার বেরিয়ে গেল। এবার আমরা কি বলতে পারি যে এই দুটো তিনটে যে গোলক রয়েছে এদের আয়তন এর আয়তনের সাথে সমান। তাহলে কি লিখতে পারি? শর্তানুসারে বা শর্তানুযায়ী 4/3 পাই আর কিউব 4/3 পাই 4 এর হোল কিউব প্লাস 4/3 পাই 5 এর হোল কিউব, এটা হচ্ছে 4/3 পাই আর কিউবের সাথে সমান। এবার এর মধ্যে 4/3 পাই আছে, এর মধ্যে 4/3 পাই আছে, এর মধ্যে 4/3 পাই আছে। তাহলে বা লিখে আমরা 4/3 পাইকে কমন নিয়ে নিতে পারি। কমন নিলে কি পড়ে থাকছে? 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব, এটা ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। 4/3 পাই 4/3 পাই দুই দিকে কেটে যাবে, কি পড়ে থাকবে? 3 এর কিউব, 3 এর কিউব মানে কত? 3 3 নয়, 3 9 27, 4 এর কিউব মানে 4 4 16, 4 16 64, আর 5 এর কিউব মানে 5 5 25, 25 5 125। যেগুলো 4/3 পাই 4/3 পাই গেছিল আর কিউব, বা আর কিউবটাকে আমি এদিকে নিয়ে আসি, যেহেতু ইকুয়াল সাইন আছে এটাকে আমি ওদিকে পাঠাই। 27 64 125, এগুলোকে যোগ করলে আসছে 5 আর 4 9, 5 আর 4 9 আর 7 16, হাতে থাকে 1, 6 2 8 আর 2 10 আর 1 11 1 হাতে থাকে 1, 1 আর 1 2 216।
বা আর হোল কিউব। 216কে যদি রাফে আমরা ভাঙি, যদি ভাঙার চেষ্টা করি, কত হচ্ছে? 2 দিয়ে 2 আর 2 16, 54, 27 2 54, 3 9 27, 3 3 9। আমি বলতে পারি 2 2 2, 3টে 2 এর গুণফল, 3টে 3 এর গুণফল, মানে 3 2 6 এর কিউব। তাহলে বা আর ইকুয়াল টু 6, তাহলে বড় যে গোলকটা ছিল এখানে এর ব্যাসার্ধ বেড়ে গেছে, এটাই জানতে চেয়েছিল। এর অ্যান্সার লিখে দেবো কি? অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6। 10 অঙ্কটা কি বলেছে দেখা যাক। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেমি। উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে খরচ হবে এত। গম্বুজ মানে কি? এটা একটা অর্ধ গোলাকৃতি একটা জিনিস, হচ্ছে একটা গম্বুজ। এ কি বলেছে? ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ কত? অর্ধেক। তাহলে আমি কি বলে দিয়েছে, কি বলেছে আগে লিখি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাস ডিভাইডেড বাই 2। কত হলো? 21 ডেসিমেল। তাহলে অতএব অর্ধ গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল। আর আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে বক্রতল রং করবে, তো বক্রতলের ক্ষেত্রফলটা বের করবো। বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল যেহেতু এটা নিরেট, কিন্তু নিরেট বলে কি হবে? এটা কোনো একটা জিনিসের সাথে যুক্ত রয়েছে, নিচের পোর্শনটা আমরা পাবোই না, উপরের পোর্শনটি পাবো, তো এটা ভাবাই হবে। তাই ফর্মুলা কি হবে? 2 পাই আর স্কোয়ার, আর কত? 21 এর স্কোয়ার, এত বর্গ ডেসিমেল। ক্ষেত্রফল বলেছে বলে বর্গ ডেসিমেল। 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, 21 ইন্টু 21 বর্গ ডেসিমেল। 3 21 আর গুণ করতে হবে, আবার রাফে চলে যাই গুণ করার জন্য। 22 দুগুণে 44 আর 3 21 63, 3 4 12 2 হাতে থাকে 1, 3 4 12 13, 6 4 24 4 থেকে 2, 6 24 25 26, 7 6 7 2 2 7 7 2, দেখি লিখতে হবে 2 7 7 2 এত বর্গ ডেসিমেল। কিন্তু কোশ্চেনে কি বলেছে ভালো করে দেখো, কোশ্চেনটা বলেছে বর্গ মিটারে রং করছে, বর্গ ডেসিমিটারে নয়। তাহলে হয় প্রথমে আমাদের উচিত ছিল এটাকে ডেসিমিটার থেকে মিটারে করে নেওয়া, অথবা এখান থেকে আমরা ডিরেক্টলি করতে পারবো। কতবার করতে পারবো? ডেসিমিটারের আগের ঘর হচ্ছে মিটার, যেহেতু বর্গ আছে তো 2 ঘর আগে যাবে, 0.2 ঘর আগে গেলেই হয়ে যাবে কি বর্গ মিটার। বেরিয়ে গেল। তাহলে প্রতি বর্গ মিটারে রং করতে 35 টাকা খরচ হয়। তাহলে কি লিখতে পারি? 1 বর্গ মিটারে রং করতে খরচ হয় 35 টাকা। তাহলে এত বর্গ মিটার, অতএব 27.72 বর্গ মিটারে রং করতে খরচ হয়
35 গুণ 27.72, কি হবে 35 গুণ 2772 ডিভাইডেড বাই 100। এবার কিন্তু 5 আছে 2 আছে, আমরা শূন্য কাটতে পারবো। 5 সাথে 35, 5 20 100, এটা 2 দিয়ে কাটা উঠে যাবে, 10 দুগুণে 20, এটা কাটলে 2 1 2 1, 3 দুগুণে 6, 1 7, 8 দুগুণে 16, 1 2, 6 দুগুণে 12, এ বসাতে পারি। 6 সাথে 42 এর 2 হয়ে থাকে 4, 7 সাথে 56, 57 8 59 60, 60 শূন্য হয়ে থাকে 6, 3 সাথে 21 22 23 24 25 26 27, 27 7 হয়ে থাকে 2, 7 থেকে 7 8 9, এত বাই 10 টাকা। এবার কি লিখতে পারি, 10 আছে মানে পয়েন্টটা 1 ঘর সরে যাবে, 2, কিন্তু টাকা পয়সার পরে সবসময় একটা রাখতে নেই, দুটো রাখতে কিছু নেই, মানে শূন্য আছে। এটাকে আমরা লিখতে পারি 970 টাকা 20 পয়সা। তো এত পর্যন্ত অঙ্কগুলো মাথায় ঢুকলে অবশ্যই কমেন্ট করবে। যদি অঙ্ক কিছু বুঝতে না পারো কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাকি অঙ্কগুলোর সাথে। 11, 12, 13, 14 চারটে অঙ্ক বাকি আছে, আর এমসিকিউ পরবর্তী ভিডিওতে এগুলো সব কভার করে দেবো। টিল দেন, বাই।